আমরা আজকে যে চ্যাপ্টারটা শুরু করব বা যে চ্যাপ্টারটা নিয়ে আমরা আজকে কথা বলতে যাব, কথা বলা শুরু করব, যে চ্যাপ্টারটার নাম হলো হাইপোথিসিস টেস্টিং। বাংলায় বলা হলো কল্পনা যাচাই। হাইপোথিসিস এর বাংলা অর্থ হলো কল্পনা, আর টেস্ট মানে আমরা সবাই জানি পরীক্ষা করা বা যাচাই করা। মূল চ্যাপ্টারটার নাম হলো হাইপোথিসিস টেস্টিং বা কল্পনা যাচাই। আচ্ছা, আমি একটু একটা উদাহরণ দেই যে আসলে অঙ্কটার বেসিক কি অঙ্ক, এই হিসাবে একটা উদাহরণ দিয়ে তারপর ক্লাস শুরু করি। মনে করো আমাদের একটা জায়গায় মনে করো 1 বিঘে জমি আছে। এই 1 বিঘা জমি থেকে আমি আশা করতেছি যে এই বছর আমাদের এই 1 বিঘা জমি থেকে ফসল উৎপাদন হতে পারে 5 টন। এটা আমাদের কি আশা করা বা আশার মান বা কল্পনা করতেছি। আমি কল্পনা করতেছি যে আমি এই 1 বিঘা জমি থেকে আমি আমাদের ফসল পেতে পারি 5 টন। বাস্তবে দেখা গেছে কি বছর শেষে আমি এই 1 বিঘা জমি থেকে 5 টনের বেশি ফসলও পেতে পারি বা 5 টনের কম ফসলও পেতে পারি। অর্থাৎ একটা হলো আমরা আশা করি, যেটাকে আমরা কল্পনা করি বলে থাকি বা কল্পনার মান বলে থাকি, আর একটা হলো বাস্তব ভ্যালু, যেটাকে আমরা অবজার্ভ মান বলে থাকি বা পর্যবেক্ষণ করে যে মানটা পাই বা বাস্তবে যে ডাটা থেকে যে মানটা আসে। এই দুটো ভ্যালুর মধ্যে আমরা জাস্টিফাই করি কোনো পার্থক্য আছে কিনা। এই জাস্টিফাই করাটার নামই হলো কল্পনা যাচাই করা। আবার বলি, একটা হলো আমরা কল্পনা করি বা আশা করি বা বছরের শুরুতে আমরা একটা চিন্তা ভাবনা করে থাকি যে আমি একটা জায়গা থেকে এই পরিমাণ লাভবান হতে পারি। বাস্তবে ওই জায়গা থেকে ওই লাভটা আসতেও পারে, তার থেকে কম লাভও আসতে পারে, তার থেকে বেশি লাভও আসতে পারে। এই বাস্তবের সাথে আমাদের আমাদের আশা বা কল্পনার মধ্যে যে ভেরিয়েশন বা জাস্টিফিকেশন, এটা এটা নির্ধারণ করার কাজটাই হলো, চ্যাপ্টারটাই হলো আমাদের এই টেস্ট অফ হাইপোথিসিস বা হাইপোথিসিস টেস্টিং। বাংলা আমরা বাংলায় বলে থাকি কল্পনা যাচাই করা। hypnotize হাইপোথিসিস টেস্টিং বা কল্পনা যাচাই করা। যাই হোক, আমরা আজকে ফার্স্ট ক্লাসে শুরু করতে যাচ্ছি। সাধারণত আমরা আমাদের এই first আমরা আমাদের is এই আমরা নিজেরা কথা বলে না, আর নিজেরা যদি কথা বলো সাউন্ডটা মিউট করে কথা বলো, তাহলে সমস্যা হবে না। দেখো, সাধারণত তোমরা খাতায় লিখে রাখতে পারো আমার সাথে সাথে, সাধারণত 4টি পরীক্ষার মাধ্যমে আমরা আমাদের এই কল্পনাটাকে যাচাই করে থাকি, এই কল্পনা যাচাই করা হয়ে থাকে। আমরা এই যে বাস্তবের সাথে আমরা যে আশা করতেছিলাম এর যে ভেরিয়েশনটা কতটুকু, এইটা জাস্টিফাই করি সাধারণত 4টি পরীক্ষার মাধ্যমে। পরীক্ষাগুলো হচ্ছে, 1 নম্বর হলো কাই স্কোয়ার টেস্ট, সিএইচআই এর অর্থ হলো কাই, উচ্চারণ করা হয় কাই স্কোয়ার টেস্ট, বা সংক্ষিপ্ত আকারে এখানে এক্স স্কোয়ার টেস্ট নামে লেখা হয়ে থাকে। 2 নম্বর পরীক্ষাটার নাম হলো টি টেস্ট। 3 নম্বর পরীক্ষার নাম হলো জেড টেস্ট। আর 4 নম্বর পরীক্ষাটার নাম হলো এফ টেস্ট। আচ্ছা সুইটি আক্তার, তুমি তোমার লাউডটা বন্ধ করো, তুমি স্পিকারটা বন্ধ করো। সুইটি আক্তার, সুইটি আক্তার, তুমি স্পিকারটা বন্ধ করো। আচ্ছা, তাহলে কি বললাম, আমরা আমাদের এই কল্পনাটাকে সাধারণত 4টে পরীক্ষার মাধ্যমে জাস্টিফাই করে থাকি। পরীক্ষাগুলোর নাম হলো, 1 নম্বর তোমরা একটু খাতায় লিখে নিতে পারো আমার সাথে। 1 নম্বর হলো কাই স্কোয়ার টেস্ট, 2 নম্বর হলো টি টেস্ট, 3 নম্বর হলো জেড টেস্ট, 4 নম্বর হলো এফ টেস্ট। এই 4টে টেস্টের মধ্যে থেকে সাধারণত প্রথম 3টা টেস্টই আমাদের পরীক্ষায় এর মধ্যে থেকে প্রশ্ন অঙ্ক এসে থাকে। কাই স্কোয়ার, টি টেস্ট অথবা জেড টেস্ট, এই 3টা পরীক্ষার মধ্যে আমরা আমাদের অঙ্কটা পেয়ে যাই। আমরা আজকে প্রথম কাই স্কোয়ার টেস্টের নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা এক্স স্কোয়ার টেস্ট বা কাই স্কোয়ার টেস্ট নিয়ে আলোচনা করব। এবার কাই স্কোয়ার টেস্ট সম্পর্কে কিছু বলি। কাই স্কোয়ার টেস্ট জিনিসটা কি, দেখো, কাই স্কোয়ার টেস্টের বাংলা অর্থ হলো কাই বর্গ পরীক্ষা। কাই হলো একটা মানুষের নাম, তার নাম অনুসারে সে এই সূত্রটা আবিষ্কার করছে, এই নাম অনুসারে এই পরীক্ষাটার নামকরণ করা হয়েছে কাই স্কোয়ার টেস্ট। বলা হচ্ছে এইভাবে, কাই বর্গ পরীক্ষা একটি সংখ্যাতাত্ত্বিক পরীক্ষা। সংখ্যাগুলো পরীক্ষা করা হয় বৃহৎ নমুনার ক্ষেত্রে, যখন আমাদের এক্সপেকটেশন বড় হয় বা বড় আকারের পরীক্ষার ক্ষেত্রে, বৃহৎ নমুনার ক্ষেত্রে আমাদের প্রত্যাশিত এবং পর্যবেসিত মান, অর্থাৎ আমি যেটা বলতেছিলাম প্রত্যাশিত মান বলতে, আমি এই যে বছরের শুরুতে আশা করতেছিলাম যে আমরা 5 টন ধান পেতে পারি বা ফসল পেতে পারি, এই যে জমি থেকে যে 5 টন ফসল পেতে পারি যে আশা করতেছি আমি, এই আশার মানটাকে বলা হচ্ছে প্রত্যাশিত মান। বৃহৎ নমুনার ক্ষেত্রে আমাদের প্রত্যাশিত ও পর্যবেসিত মানে বাস্তবে যে মানটা আমরা, যে ফসলটা আমরা পেয়ে যাব বছরের শেষে, বা এই অবজার্ভ করে যে মানটা পাবো, এই পর্যবেসিত মানের মধ্যে কোনো তাৎপর্যপূর্ণ পার্থক্য আছে কিনা তা
যাচাই করার ক্ষেত্রে এই পরীক্ষা ব্যবহার করা হয়ে থাকে। আমি এভাবে বলি, দুটো মানের মধ্যে একটা হলো প্রত্যাশিত মান এবং একটা পর্যবেসিত মান, এই দুটো মানের মধ্যে তাৎপর্যপূর্ণ পার্থক্য বলতে মানের পার্থক্য বোঝায় না, বোঝায় এর আনুপাতিক হারে কোনো পার্থক্য আছে কিনা এটা যাচাই করার জন্য আমরা এই পরীক্ষাটা ব্যবহার করে থাকি। সাধারণত 5টি ধাপে আমাদের এই পরীক্ষাটা করা হয়ে থাকে। পরবর্তী স্লাইডে আমরা এই ধাপগুলো স্বাভাবিকভাবে আলোচনা করব। হ্যাঁ, নেক্সট স্লাইডে এই ধাপগুলো কিভাবে করতে হবে, আমরা অঙ্কটা কিভাবে স্টেপ বাই স্টেপ আগাবো, এই ধাপগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। প্রথম ধাপ নিয়ে এবার আলোচনা করতেছি। ভাই আগের পেজে যা লিখতেছি না। ও আচ্ছা, আমি একটা মিনিট সময় দিচ্ছি, লিখে নাও যারা লিখতে পারো না। লেখা শেষ হলে বলো। হ্যাঁ, যাবো নেক্সট স্লাইডে যাবো। স্যার একটু শেষ হলে বলো। হ্যাঁ, আমি ওয়েট করতেছি। তাহলে যেটা বলতেছিলাম, আমরা আমাদের অঙ্কটা এই 5টা স্টেপে বা 5টা ধাপে আমরা অঙ্কটা করব। এই ধাপগুলো আমরা এখন ধারাবাহিকভাবে আলোচনা করতে যাচ্ছি। হ্যাঁ, প্রথম ধাপের কাজ হলো দেখান। প্রথম ধাপের কাজ হলো, প্রথম ধাপকে আমরা বলি নাল হাইপোথিসিস নামে অতিবাহিত করে থাকি বা অভিহিত করে থাকি। নাল হাইপোথিসিসের বাংলা অর্থ হলো না বাচক কল্পনা করা, বা আরেকটা অর্থ আসে এখানে নাস্তিক কল্পনা করা, না বাচক কল্পনা করা বা নাস্তিক কল্পনা করা। আচ্ছা, এটা কিভাবে দেখো, আমরা ধরে নিই এই ধাপে ধরে নেওয়া হয় যে আমাদের প্রত্যাশিত ও পর্যবেসিত মানের মধ্যে কোনো তাৎপর্যপূর্ণ পার্থক্য নেই। এই অঙ্কটা করার মূল উদ্দেশ্য হলো আমরা যে এই যে এক্সপেক্টেড ভ্যালু আর অবজার্ভ ভ্যালু, এই দুটো ভ্যালুর মধ্যে কোনো পার্থক্য আছে কিনা এটা যাচাই বাছাই করি। আমরা প্রথমেই অঙ্কের শুরুতে এইভাবে নাল হাইপোথিসিস ধরে নিব। এখানে লিখবো এইভাবে, এই ধাপে ধরে নেওয়া হয় যে আমরা আমাদের প্রত্যাশিত ও পর্যবেসিত মানের মধ্যে এবং পর্যবেসিত মানের মধ্যে কোনো তাৎপর্যপূর্ণ পার্থক্য নেই, এইটা ধরে নেই। অর্থাৎ আমরা যে আশা করছিলাম যে আমি বছরের শুরুতে 5 টন ধান পাবো, আসলে এই ধারাবাহিক আনুপাতিক হারে ঠিক ওর কাছাকাছি মান ধানটাই যদি পাই, এটাকে বলা হয় নাল হাইপোথিসিস চিন্তা করা বা নাবাচক কল্পনা করা, যে পার্থক্য নেই এই কল্পনা করাটার নামই হলো নাবাচক কল্পনা করা। প্রত্যাশিত মানকে আমাদের ইংলিশে এক্সপেক্টেড ভ্যালু বলা হয়, যাকে আমরা H0 নামে অভিহিত করে থাকি। আর পর্যবেসিত মানকে আমরা অবজার্ভ ভ্যালু বলে থাকি, যাকে আমরা H1 বলে থাকি। অঙ্কে এইভাবে লেখা হয়, যেহেতু আমরা অঙ্কটাকে ইংলিশে করে থাকি, যদি H0 আর H1 এক্সপেক্টেড আর অবজার্ভ ভ্যালুর মধ্যে কোনো পার্থক্য না থাকে, সেই ক্ষেত্রে আমরা ধরে নিই H0 = H1। অঙ্কে কিন্তু আমরা বাংলায় লিখতে পারবো না, আমাদের ইংলিশে এভাবে লিখতে হবে। অঙ্কের শুরুতে দেয়ার ইজ নো সিগনিফিকেন্ট ডিফারেন্স বিটুইন অবজার্ভ এন্ড এক্সপেক্টেড ভ্যালু, মানে আমাদের অবজার্ভ এবং এক্সপেক্টেড ভ্যালু, এই দুটো ভ্যালুর মধ্যে সিগনিফিকেন্ট এর বাংলা অর্থ হলো তাৎপর্যপূর্ণ। অবজার্ভ এবং এক্সপেক্টেড ভ্যালুর মধ্যে কোনো তাৎপর্যপূর্ণ পার্থক্য নেই, এইভাবে আমরা ধরে নিই অঙ্কের শুরুতে। ঠিক আছে, যাকে আমরা বলি নাল হাইপোথিসিস। রুল গুলো লেখো, আমরা অঙ্কে গেলে এই রুলের বাস্তব প্রয়োগটা আরো ভালোভাবে বুঝতে পারবো। আমি একটা ছবি দিছিলাম মেসেঞ্জারে, সবাই ওইটাকে একটু ডাউনলোড করে রেখো। হ্যাঁ, আমরা অঙ্কে করার সময় ওই টেবিলটা আমাদের কাজে লাগবে। ঠিক আছে, ছবিটা মোবাইলে নিয়ে রাখো, তাহলে কাজে লাগবে, ওই মানগুলো আমাদের কাজে লাগবে। প্রথম ধাপের কাজ হলো জাস্ট এইটুক লিখে নেওয়া, ধরে নেওয়া যে আমাদের যে দুটো ভ্যালু আছে, একটা এক্সপেক্টেড ভ্যালু, একটা অবজার্ভ ভ্যালু, এই দুটো ভ্যালুর মধ্যে কোনো পার্থক্য নেই, যাকে আমরা বলি নাল হাইপোথিসিস। এবার আমরা দ্বিতীয় ধাপে লিখবো এইভাবে,
ভাই দ্বিতীয় ধাপ জান একটু লেখা হয়নি। স্যার হালকা একটু আছে। আচ্ছা আমরা এবার দ্বিতীয় ধাপে যাচ্ছি। দেখো ভাই আর 2 মিনিট 2 মিনিট। ভাই হয়েছে ভাই। আচ্ছা ক্লাসটা আমি ভিডিও রেকর্ডিং করতেছি, পরবর্তীতে তোমাদের গ্রুপে ক্লাসের রেকর্ডটা দেওয়া যাবে। যদি কেউ বুঝতে সমস্যা থাকে আবার রেকর্ডটা দেখে নিও, তাহলে সমস্যা হবে না, ঠিক আছে? আচ্ছা দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপে আমাদের অল্টারনেটিভ হাইপোথিসিস ধরে নেওয়া হয়। অল্টারনেটিভের বাংলা অর্থ হলো বিকল্প কল্পনা করা। অর্থাৎ এইখানে এভাবে লেখা হয়, এই ধাপে ধরে নেওয়া হয় যে আমাদের প্রত্যাশিত এবং পর্যবেক্ষিত মানের মধ্যে তাৎপর্যপূর্ণ পার্থক্য আছে। প্রথম ধাপে আমরা কি ধরে নিয়েছিলাম? কোনো পার্থক্য নেই, নাল হাইপোথিসিস। আর এখানে আমরা কি ধরে নেব? আমাদের এই দুটো মানের মধ্যে আছে। পার্থক্য আছে। আচ্ছা যদি পার্থক্য থাকে তাহলে H0 আর H1 সমান হবে না অসমান হবে বলতো? অসমান। অসমান হবে। তাহলে আমরা লিখতে পারি এইভাবে, H0 is not equal to H1। H0 মানে কি বলছি বলো, মনে আছে তো? এক্সপেক্টেড ভ্যালু বা প্রত্যাশিত মান। আর H1 মানে পর্যবেক্ষিত। পর্যায়িত মান বা অবজার্ভ ভ্যালু। হ্যাঁ, এই দুটো ইংলিশটা মনে রাখতে হবে। আমরা মূলত ইংলিশে আমরা অঙ্কের মধ্যে এইভাবে লিখবো, দেয়ার ইজ এ সিগনিফিকেন্ট ডিফারেন্স। পার্থক্য আছে মানে দেয়ার ইজ এ সিগনিফিকেন্ট ডিফারেন্স বিটুইন অবজার্ভ এন্ড এক্সপেক্টেড ভ্যালু। ঠিক আছে, এটা আমাদের দ্বিতীয় ধাপ। হয়ে গেলে বলবো আমাকে। নেক্সট তৃতীয় ধাপে যাবো আমরা। এই অঙ্কের রুল গুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এইগুলো যদি একটু বুঝে করতে পারো, অঙ্কের মধ্যে এই কাজগুলোই করতে হবে। প্রথমে আমরা অল্টারনেটিভ, প্রথম শুরুতে আমরা এইভাবে নাল হাইপোথিসিস হেডিং দিয়ে ওই ইংলিশ কথাটা লিখে নেবো। দ্বিতীয় ধাপে এসে আমরা এইবার অল্টারনেটিভ হাইপোথিসিস হেডিং দিয়ে বাংলাটা লিখবো না, জাস্ট আমরা ইংলিশ গুলো লিখে নেবো অঙ্কে। কারণ অঙ্ক তো পুরো পরিসংখ্যানটা পুরো তো ইংলিশে, জানো তো সবাই। বাংলা লেখার কোনো স্কোপ নাই খাতার মধ্যে, ঠিক আছে? তাহলে এই ধাপে আমরা কি লিখবো? দেয়ার ইজ এ সিগনিফিকেন্ট ডিফারেন্স বিটুইন অবজার্ভ এন্ড এক্সপেক্টেড ভ্যালু। অর্থাৎ অবজার্ভ এবং এক্সপেক্টেড ভ্যালুর মধ্যে তাৎপর্যপূর্ণ পার্থক্য আছে বলে ধরে নেবো আমরা দ্বিতীয় ধাপে। আচ্ছা এই দুটো স্টেপ, একটা হলো অল্টারনেটিভ স্টেপ, একটা হলো নাল হাইপোথিসিস, একটা হলো অল্টারনেটিভ হাইপোথিসিস। এই দুটোর মধ্যে যে কোনো একটা হাইপোথিসিস আমরা গ্রহণ করব আর একটা রিজেক্ট হবে। কোনটা গ্রহণ করব বা কোনটা রিজেক্ট হবে এইটা নির্ধারণ করবে আমরা কায়েস্কার টেস্টের সূত্রের মাধ্যমে। তাহলে এই জন্য আমরা লিখবো, টু মেক এ ডিসিশন, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে উই হ্যাভ টু ক্যালকুলেট কায়েস্কার টেস্ট। মানে আমরা সিদ্ধান্ত গ্রহণের জন্য আমরা এস স্কয়ার টেস্ট বা কায়েস্কার টেস্টের সাহায্য নেব। কায়েস্কার টেস্টের সূত্রের মাধ্যমে আমরা সিদ্ধান্তটা গ্রহণ করতে যাবো, ঠিক আছে? এইভাবে লিখে আমরা অঙ্ক প্রথম দ্বিতীয় ধাপ শেষ করব। এবার আসি তৃতীয় ধাপে। দাঁড়ান, ভাইয়া আমরা কি রেকর্ড করে রাখতে পারবো না এই ক্লাসটা? আচ্ছা তোমরা রেকর্ড করতে পারবে না, আমি রেকর্ড করতেছি, আমি রেকর্ডটা দিয়ে দেবো, ঠিক আছে? সমস্যা নেই, আমি গ্রুপে রেকর্ডটা দিয়ে দেবো। ও আচ্ছা দেখো নেক্সটে যাবো। এখানে আমরা রেকর্ড করতে গেলে যে হোস্ট হ্যাঁ হ্যাঁ, ওই একজনের বেশি রেকর্ড করা যায় না, ঠিক আছে? ও পারমিশন চাচ্ছে। হ্যাঁ ওই এটা হলো তোমাদের এই সফটওয়্যারটা যারা ওই টাকা দিয়ে কিনে, আমরা তো ফ্রি ভার্সনটা ইউজ করতেছি, যারা টাকা দিয়ে সফটওয়্যারটা কিনে তারা রেকর্ড করতে পারে, বুঝছো? সবাই আমরা সবাই তো ফ্রি ভার্সনটা এখানে ইউজ করতেছি, ঠিক আছে? আচ্ছা তৃতীয় স্টেপের কাজ হলো, আচ্ছা তৃতীয় স্টেপে বা তৃতীয় ধাপে আমরা দেখো, এই ধাপে আমরা কাই স্কয়ারে সূত্রের সাহায্যে একটি মান বের করে নেব।
কাই স্কয়ার যাকে আমরা কাই স্কয়ারের ক্যালকুলেট ভ্যালু বলে থাকি, মানে এখানে সূত্রের মাধ্যমে কাই স্কয়ার টেস্টে যে সূত্র একটা আছে, এই সূত্রের মাধ্যমে একটা মান আমরা বের করব, যে মানটাকে আমরা ক্যালকুলেট ভ্যালু বা কাই স্কয়ার ক্যাল বলে থাকি। সূত্রটা আমি দিচ্ছি, দেখো সূত্রটি হলো, তোমার সূত্রটাই এক্স স্কয়ার টেস্ট, কাই স্কয়ার টেস্টকে আমরা বলেই নিছিলাম সংক্ষিপ্ত আকারে এক্স স্কয়ার টেস্ট আমি দিয়ে থাকি। সূত্রটা হলো সামেশন ও মাইনাস ই তার হোল স্কয়ার ভাগ ই। এই সামেশনটা তো পুরোটুকের পরে, ঠিক আছে, বড় পুরোটুকুর পরে সামেশন ও মাইনাস ই হোল স্কয়ার ভাগ ই। আর ও আর ই মানে কি আমরা তো সবাই জানি, ও মানে কি বলতো, আমরা আলোচনা করেছি ও মানে কি বলতে পারবো, ও মানে কি? এর ও সমান অবজার্ভ ভ্যালু আর ই সমান হলো এক্সপেক্টেড ভ্যালু। এক্সপেক্টেড ভ্যালু। আমরা যে দুটো ভ্যালু নিয়ে কাজ করতেছি সেই দুটো ভ্যালুর সাহায্যে এই সূত্রটা তৈরি হয়েছে। হ্যাঁ, এই জন্য যেহেতু সূত্রের মধ্যে একটা বর্গের অবস্থান আছে, এই জন্য এই সূত্রটার নাম হয়েছে কাই স্কয়ার টেস্ট। কাই নামক বিজ্ঞানী এই বর্গের সূত্রটা আবিষ্কার করছে, সেই হিসাবে তার নাম অনুসারে কাই স্কয়ার টেস্ট বলা হচ্ছে এই সূত্রটাকে। এই সূত্রের মাধ্যমে, এই সূত্রে আমাদের অবজার্ভার এক্সপেক্টেড ভ্যালু গুলো বসালে আমরা একটা ক্যালকুলেশন করে একটা মান পাবো, অ্যান্সার পাবো, যে অ্যান্সারকে আমরা কাই স্কয়ারের ক্যালকুলেট ভ্যালু বা এক্স স্কয়ার ক্যাল বলে থাকি, সংক্ষিপ্ত আকারে এক্স স্কয়ার ক্যাল বলে থাকি। ঠিক আছে, তৃতীয় ধাপে আমরা এই সূত্রটা প্রয়োগ করব। সূত্রের সাহায্যে মান বসানোর পরে আমাদের একটা ভ্যালু বের হবে, এই ভ্যালুটা আমরা রেখে দিতে হবে। এই ভ্যালুটা রেখে দেওয়ার পরে আমরা চতুর্থ ধাপে যাব। চতুর্থ ধাপে আমরা, দেখো তোমাদের কাছে আমি একটা মেসেঞ্জারে টেবিল দিয়ে রাখছি, এই টেবিল থেকে আমরা একটা মান বের করব। এই টেবিল থেকে যে মানটা বের হয় সেই মানটাকে বলা হয় কাই স্কয়ারের টেবিলের ভ্যালু। এই সূত্রের সাহায্যে যে মানটা বের হয় এই মানটাকে বলা হয় কাই স্কয়ারের ক্যালকুলেট ভ্যালু। আর ওই যে টেবিলটা আমরা তোমাদের কাছে প্রোভাইড করছিলাম আমি, ওই টেবিল থেকে যে মানটা বের হয়ে আসবে ওই মানটাকে বলা হবে কাই স্কয়ারের টেবিলের ভ্যালু। তাহলে কয়টা মান পাবো আমরা এখানে, একটা হলো ক্যালকুলেট ভ্যালু, একটা কি টেবিল ভ্যালু। টেবিলের টেবিল ভ্যালু। ভ্যালু। চতুর্থ ধাপে আমরা টেবিলের ভ্যালুর কাজটা করব। দেখো চতুর্থ ধাপে, এ ধাপে এক্স স্কয়ার টেস্টের টেবিল থেকে একটি মান বের করে নেওয়া হয়, যে মানটাকে আমরা কাই স্কয়ারের টেবুলেট ভ্যালু বা টেবিলের ভ্যালু বলা হয়ে থাকে। আগের পৃষ্ঠা দিয়ে দেবে। আচ্ছা দিচ্ছি, একটু দেরি করো। দাও। বুঝলে? জি ভাইয়া হয়েছে। আচ্ছা, এই বলতেছি চতুর্থ ধাপে এসে আমরা এক্স স্কয়ার টেস্টের টেবিল থেকে একটা মান বের করে থাকবো, বের করে নিব। এই টেবিল থেকে যে মানটা আমরা বের করে নিব সেই মানটাকে আমরা এক্স স্কয়ারের টেবিলের ভ্যালু বলে থাকি। টেবিল থেকে মান বের করার জন্য নিচের সূত্রটা আমরা ব্যবহার করে থাকবো। সূত্রটাকে আমরা ডিগ্রি অফ ফ্রিডম নামে অভিহিত করে থাকি। এই ডিগ্রি অফ ফ্রিডম, দেখো তোমাদের যে টেবিলটা দিয়েছি, টেবিলটা আমি দেখাচ্ছি একটু পরে। ডিগ্রি অফ ফ্রিডমকে সংক্ষেপে ডি ডট এফ বলা হয়। ডিগ্রি অফ ফ্রিডমকে সংক্ষেপে ডি ডট এফ বলা হয়। সূত্রটা হলো আর মাইনাস ওয়ান সি মাইনাস ওয়ান। আর হলো রো, সি হলো কলাম অভিহিত করা হচ্ছে। এই রো কলাম কি এটা আমরা অঙ্ক যখন করবো তখন বিস্তারিত আলোচনা করবো। ঠিক আছে, এই সূত্রটা আমরা টেবিলের মান বের করার জন্য কাজে লাগবে। আর পঞ্চম ধাপে এই টেবিলের মান বের করে আমরা যে অ্যান্সারটা পাবো, এই যে আমরা একটা টেবিলের মান পাইলাম, একটা কি ক্যালকুলেট মান পাইলাম। এই টেবিলের মান এবং ক্যালকুলেটেড মানের মধ্যে আমরা জাস্টিফাই করব। দেখুন এই ধাপে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। পঞ্চম ধাপ, শেষ ধাপে এসে আমাদের এই দুটো মান থেকে একটা সিদ্ধান্ত নিতে হবে। যদি এরকম হয় এক্স স্কয়ার ক্যাল, এর অর্থ হলো এক্স স্কয়ার টেবিলের এই ক্যালকুলেট ভ্যালু যদি এক্স স্কয়ার টেবিলের ভ্যালু থেকে বড় হয়, কোন মানটা বড় হবে বলতো? তৃতীয় ধাপের মানটা। ঠিক আছে, তৃতীয় ধাপে যে আমরা ক্যালকুলেট মান বের করে রেখে আসছিলাম, এই ক্যালকুলেট মানটা যদি টেবিলের মান থেকে বড় হয় তবে নাল হাইপোথিসিস রিজেক্ট হবে। আচ্ছা, নাল হাইপোথিসিস কোন ধাপের কথা বলতো? নাল হাইপোথিসিস প্রথম ধাপ। আচ্ছা, প্রথম ধাপ রিজেক্ট হবে কখন বলতো? প্রথম ধাপ রিজেক্ট হবে কখন? যখন ক্যালকুলেট মানটা বড় হবে আর এই টেবিলের মানটা ছোট হবে। প্রথম ধাপ রিজেক্ট হওয়ার অর্থ হলো, প্রথম ধাপ রিজেক্ট হওয়ার অর্থ হলো দ্বিতীয় ধাপটা একসেপ্ট হওয়া। এটা কি আর বলা লাগে? আমি যদি বলি প্রথম ধাপ আমার রিজেক্ট, যে কোনো আমার অঙ্কের শুরুতে বলেছিলাম আমাদের
টু মেক এ ডিসিশন উই হ্যাভ টু ক্যালকুলেট chi-square test। এই কথাটা বলছিলাম কিনা বলো তো? জি ভাইয়া। এই ডিসিশন আসলে কি? এই যে আমরা দুটো হাইপোথিসিস ধরে নিচ্ছি, একটা নাল হাইপোথিসিস, একটা অল্টারনেটিভ হাইপোথিসিস। এই দুটো হাইপোথিসিসের কোনটা রিজেক্ট হবে আর কোনটা একসেপ্ট হবে, এই ডিসিশনটা আমাদের নিতে হবে। আর এই ডিসিশনটা নেওয়ার জন্যই আমাদের এই ক্যালকুলেট ভ্যালু আর টেবিলের ভ্যালুটা লাগবে। এই দুটো ভ্যালু যখন আমার হাতে চলে আসবে, যদি ক্যালকুলেট ভ্যালুটা বড় হয় আর টেবিল ভ্যালুটা ছোট হয়, তাহলে আমরা বুঝবো প্রথম স্টেপ আর নাল হাইপোথিসিস রিজেক্ট। নাল রিজেক্টের অর্থ হলো অল্টারনেটিভ হাইপোথিসিস একসেপ্ট হওয়া। কথা কি বোঝা গেছে? নাল রিজেক্ট হয়ে গেছে, তার অর্থ কি? অল্টারনেটিভ একসেপ্ট হয়েছে। আর এর উল্টো কথা আর লিখিনি আমি, যেহেতু একটা কথা দিয়ে বিপরীত কথা চিন্তা করা যায়। উল্টো যদি হয়, ক্যালকুলেট ভ্যালু যদি ছোট হয় আর টেবিলের ভ্যালু যদি বড় হয়, তাহলে কি হবে বলতো? তাহলে উল্টোটা নাল হাইপোথিসিস অল্টারনেটিভ একসেপ্ট, রিজেক্ট হবে। নাল হাইপোথিসিস কি হবে? একসেপ্ট হবে। Accept. আর Accept অল্টারনেটিভ হবে, কি হবে? অ্যাকসেপ্ট করতে হবে। রিজেক্ট হবে। রিজেক্ট হবে। তাহলে সিদ্ধান্ত গ্রহণটা কিভাবে নিব, এটা সবার কাছে ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এবার আমি দেখো টেবিলটা দেখাচ্ছি, যে টেবিলটা আমরা তোমাদের ইসে দিয়েছিলাম। ভাই এটা লিখে নি, ভাই লিখতে পারলাম না। ওকে, লিখে নাও। স্যার স্ক্রিনশট দিয়ে রাখলেই তো হয়ে যায়। ভাইয়া হইছে? স্যার আর একটু হালকা, আমার একটু রয়ে গেছে। পঞ্চম ধাপটা একবার দেখানো যাবে কি? জি ভাইয়া হয়েছে। ভাইয়া কি এটা?
বলছেন না নাকি আমি শুনতে পারছি না? আমার তো মিউট করা, আমি টের পাইনি, আমি তো কথা বলেই যাচ্ছি। ও আচ্ছা তোমরা কিছু শুনতে পাচ্ছ না না? না ভাইয়া। আচ্ছা আমি তো কথা বলেই যাচ্ছি, তাতে তোমরা শুনতে পাচ্ছ না টের পাইনি আমি। আচ্ছা যাই হোক, তো টেবিলটা হেডিং এ কি লেখা দেখো তো? কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশন। আচ্ছা কাই স্কয়ার ডিস্ট্রিবিউশনের প্রথম কলামটায় টেবিলটা কি তোমাদের কাছে স্পষ্ট দেখা যাচ্ছে তোমাদের স্ক্রিনে? হ্যাঁ ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা দেখো প্রথম হেডিং এ কি লেখা আছে দেখো এখানে, কি লেখা এটা বলো তো? E dot F. ডিএফ। ডি ডট এফ মানে কি বলছিলাম বলো তো? ডিগ্রি অফ ফ্রিডম। আচ্ছা ডিগ্রি অফ ফ্রিডম। আচ্ছা আমরা এই ডিগ্রি অফ ফ্রিডম যে সূত্রটা আমাদের কাছে আছে, ওই সূত্রটায় মান বসালে, রো কলামের মানগুলো বসালে আমরা এখান থেকে এই যে মানগুলো আছে এখানে কিছু মান দেখতে পাচ্ছ ডিগ্রি অফ ফ্রিডমের সোজাসুজি? হ্যাঁ ভাইয়া। এই মানগুলোর হ্যাঁ, মধ্যে এই মানগুলোর মধ্যে থেকে এই যে কলামে ডিএফ এর কলামে যতগুলো মান আছে এই মানগুলোর মধ্যে থেকে যে কোনো একটা মান আমরা পাবো। সাপোজ মনে করো আমরা এখানে 4 পেলাম, এখানে কত পাইছি? 4। 4। আচ্ছা এই 4 মান পাওয়ার পরে সবসময়ের জন্য দেখো x, এই সবগুলো x স্কয়ারের ভ্যালু দেখো, x স্কয়ার 0.99, x স্কয়ার 0.990, x স্কয়ার 0.970, এর অর্থ হলো x স্কয়ার 0.995 মানে 99.5% লেভেলের ভ্যালু, এটাকে বলা হয় 99% লেভেলের ভ্যালু, এটাকে বলা হয় 97.5% লেভেলের ভ্যালু, এটাকে বলা হয় কি 95% লেভেল, এটাকে বলা হয় 90% লেভেল। আমরা এই লেভেলটা সাধারণত অঙ্কে বলা থাকবে না, কোন লেভেলটা দেখবা সবসময়ের জন্য কনস্ট্যান্ট লেভেল ভ্যালু হলো 5% লেভেল ভ্যালু, এটাকে বলা হয় 0.05, এই কলামটা এটাকে বলা হয় 5% লেভেল ভ্যালু। কি বলা হয় বলো তো? 5% লেভেল ভ্যালু। এইটা কি যে 5%, এটা কি বোঝা যাচ্ছে দেখে? 5% কি দেখে বুঝবো? 0.05, এটার অর্থ হলো 5% লেভেল। 05. এই 5% লেভেল ভ্যালু সোজা যাইতে হবে কয় নম্বরে যাবা? এখানে কত পাইছিলাম ডিগ্রি অফ ফ্রিডম বলছিলাম? 4। 4। এই 4 এর সোজা 5% লেভেলের ভ্যালুটা কত? 3.357. হ্যাঁ এইভাবে টেবিল থেকে আমাদের ডিগ্রি অফ ফ্রিডম যেটা আসবে 5% লেভেলে ওই ভ্যালুটা আমাদের টেবিলের ভ্যালু হিসেবে কাউন্ট করতে হবে। তাহলে আমাদের একটা টেবিলের ভ্যালু লাগবে না অঙ্কের মধ্যে? হ্যাঁ ভাইয়া। এই টেবিলের ভ্যালুটা সবসময় এই 5% লেভেলটাকে নিতে হবে। আর ডিগ্রি অফ ফ্রিডম আমাদের ক্যালকুলেশন করে যা আসবে, ডিগ্রি অফ ফ্রিডম যদি 15 আসে, এই 15 সোজা আমরা 5% লেভেলে চলে যাবো। দেখো 15 সোজা 5% লেভেলের ভ্যালু হলো 14.339। কথা কি বোঝা যাচ্ছে? এইভাবে আমরা টেবিলের ভ্যালুটা বের করব। আর ক্যালকুলেট ভ্যালুটা তো আমরা ক্যালকুলেশন ওই যে সূত্রের মাধ্যমে অবজার্ভ ও আর ই এর মান বসাই সূত্রের মাধ্যমে পাবো। এই দুটো ভ্যালু যখন আমার হাতে চলে আসবে, আমরা ছোট বড় দেখে টেবিলের ভ্যালু ছোট আছে না বড় আছে এটা দেখে আমরা নাল, রিজেক্ট বা অ্যাকসেপ্ট করে অঙ্ক শেষ করব। কথা কি সবার কাছে ক্লিয়ার? বুঝি না, আরো একবার বলো, বুঝি নাই তোমার কথা। টেবিলটাকে মুখস্থ রাখতে হবে? তোমার পক্ষে কি সম্ভব এই টেবিলটা মুখস্থ রাখা? না ভাইয়া, কোনো মানুষের পক্ষেই সম্ভব না, টেবিলটা নিয়ে যাইতে হবে পরীক্ষার হলে। এরকম আমাদের যে চারটে টেস্ট আছে, টি টেস্ট, কথা বলো আমার শুনে নাও আগে, কাই স্কয়ার, টি টেস্ট, জেড টেস্ট, যতগুলো টেস্ট করবো প্রত্যেকটা টেস্টের জন্য আলাদা আলাদা এই টেবিলগুলো আছে। এই টেবিলগুলো আমাদের সত্যায়িত করে মানে কলেজ যে কলেজে পড়ো ওই কলেজের স্ট্যাটিস্টিক্স এর রিলেটেড টিচারের সাথে কাছে সত্যায়িত করে নিয়ে যেতে হবে, যাতে সে অ্যাপ্রুভ করছে যে এইতে হাতে রাখার জন্য তোমাদের অনুমতি দেওয়া হলো, এইভাবে অ্যাপ্রুভ করে দেওয়া যাবে। তাহলে পরীক্ষার হলে যে স্যারই থাকুক, পরীক্ষার হলে যে পরিশোধন স্যারই সবসময় পরীক্ষায় গার্ড নেবে এমন তো না, বাংলা ডিপার্টমেন্টের স্যারও পরীক্ষায় গার্ড নিতে পারে, সে তো আর বুঝবে না যে এটা তোমার কাজের কিনা। এই জন্য তোমার অ্যাপ্রুভ ছাড়া কিন্তু তোমাকে এই টেবিলটা হাতে রাখতে দেবে না কোনো কাগজে। এই জন্য অবশ্যই টেবিলটা এই পরীক্ষায় হলে দেবার আগে বা তোমরা সত্যায়িত করে রাখবে, যখন পরীক্ষার হলে যাবা তখন এটা নিয়ে যাইতে হবে সত্যায়িত কপি সহ, ঠিক আছে? যাক, এই হলো মোটামুটি আমাদের আজকে নিয়মগুলো শেষ করলাম আমরা। সামনে ক্লাসে আমরা অঙ্ক শুরু করবো। নিয়মগুলো বুঝতে কারো সমস্যা আছে কিনা বলো তো?